নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শনিবাসরীয় দুপুরে আপনারা দেখলেন ঐতিহাসিক শপথ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন, সঙ্গে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, আমাদের নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। এই প্রতিবেদন যখন দেখবেন তখন আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন, কারা কোন দপ্তর পাচ্ছেন। এরপরে মন্ত্রিসভা সম্প্রসারণ হবে এবং 294 জন আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা স্ট্রেন্থ, তার 15% মন্ত্রী হতে পারে, মানে 43 জন। তাহলে মন্ত্রিসভা কত বড় হবে, নাকি পুরো যে ক্যাপাসিটি সেটা এখনই ফিল আপ করা হবে না, এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরে খুঁজব। কিন্তু যে জিনিসটা দেখা গেল, শুভেন্দু অধিকারীকে ঘিরে বিজেপি কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের আবেগ, এবং যেভাবে প্রধানমন্ত্রী একেবারে হুটখোলা জিপে একদিকে শ্রমিক ভট্টাচার্য, একদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসলেন এবং শুভেন্দু অধিকারীকে যেভাবে তিনি আগলে রাখলেন, একটা বার্তা স্পষ্ট যে বিজেপির শীর্ষ নেতৃত্বের ভরসাস্থল হয়ে উঠেছেন কাঁথির অধিকারী পরিবারের মেজ সন্তান। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকে আপনারা আমাকে দেখছেন পরিচিত স্টুডিওর বাইরে, একেবারে খোলা ময়দানে। মানুষের আবেগ, উচ্ছ্বাস, জনজোয়ার। বাংলায় একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হওয়ায় মানুষের মধ্যে যে উন্মাদনা, তার ছাপ পরতে পরতে, তাই আবেগ সংবরণ করা খুব মুশকিল, কারণ নিচে আমি গর্বিত হিন্দু। আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে, আর তোষণের ভয় নেই, এখন ভয় মুক্ত ভরসা এসেছে। শুভেন্দু অধিকারী বলেছেন, মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্স, কথা কম কাজ বেশি। তার মন্ত্রিসভার মধ্যে একটা প্রতীকী রূপ রয়েছে। মাতৃশক্তির প্রতিনিধিত্ব হিসাবে অগ্নিমিত্রা পাল, পুরনো বিজেপি কর্মীদের মধ্যে থেকে দিলীপ ঘোষ, আদিবাসী জনজাতিদের মধ্যে থেকে ক্ষুদিরাম টুডু, মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে অশোক কীর্তনিয়া, এবং উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায়কের কথা মাথায় রেখে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এরপরে মন্ত্রিসভা আরও বাড়ানো হবে, দপ্তর অ্যালট করা হবে, কিন্তু বার্তাটা খুব স্পষ্ট, মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্স, কথা কম কাজ বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন, সেই প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য এই নতুন সরকার কিন্তু দায়বদ্ধ। সেটা বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন। আজকে ভারতবর্ষের 28টা রাজ্যের মধ্যে 22টি রাজ্যে বিজেপি এবং এনডিএ সরকার আছে, তার মধ্যে 17টি রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী। 1990 সালে বিজেপি প্রথমবার রাজস্থান, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশে ক্ষমতা দখল করে। রাজস্থানের মুখ্যমন্ত্রী হন ভেরো সিং শেখাওয়াত, মধ্যপ্রদেশে হন সুন্দরলাল পাটোয়া এবং হিমাচল প্রদেশে হন শান্তা কুমার। তারপরে উত্তরপ্রদেশে কল্যাণ সিংয়ের সরকার আসে 90 সালে, সেই সরকারকে ভেঙে দেওয়া হয়। আর 1987 সালে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনে জয়লাভ করে বিজেপি গুজরাটে তাদের প্রথম জয়যাত্রা শুরু করে। তাহলে জনসংঘ থেকে বিজেপি 1980 সাল থেকে 2026, 46-47 বছর, প্রায় অর্ধ শতাব্দী বিজেপির এই উল্কা সদৃশ উত্থান। প্রফেসর রজনী কোঠারি কংগ্রেসের হেড এসে বলেছিলেন, কংগ্রেস সিস্টেম অফ গভর্নেন্স, ওয়ান পার্টি রুল ইন মাল্টি পার্টি ডেমোক্রেসি। প্রফেসর কোঠারি বেঁচে থাকলে নিশ্চয়ই এটাকে বলতেন যে বিজেপি সিস্টেম অফ গভর্নেন্স, ওয়ান পার্টি রুল ইন মাল্টি পার্টি ডেমোক্রেসি। হিন্দু জাগরণ হচ্ছে, হিন্দু কনসলিডেশন হচ্ছে, 80% হিন্দু উজাড় করে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছে।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহযোগী মাখনলাল বাবুকে যেভাবে সম্বর্ধনা দেয়া হলো শপথ গ্রহণ অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, একটা আবেগের মুহূর্ত। এই ফ্রেমগুলো চিরকালীন ঐতিহাসিক ফ্রেমবন্দি হয়ে থাকবে আমাদের মনে। আজ বাঙালি হিন্দু হিসাবে আমার আনন্দের দিন, আমার গর্বের দিন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় আমার আনন্দ আরও কয়েক গুণ বেড়েছে। আশা করব একজন নিরলস রাজনৈতিক কর্মী হিসাবে 1988 সাল থেকে কাঁথির অধিকারী পরিবারের মেজ সন্তান যে যাত্রাপথ বেছে নিয়েছিলেন, সেই যাত্রাপথের আনন্দগান আরও অনেক দিন ধরে চলবে। পথ চলা অনেক বাকি আছে, মাইলস টু গো, মাইলস টু গো। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় বিজেপির সরকার হয়েছে। রাজস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শ এবং বাংলার বিজেপি কর্মী সমর্থকদের একাগ্র নিরলস প্রয়াস সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে বাংলায় আজকে গেরুয়া সুনামি এনেছে। শুভেন্দু কিন্তু লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন। সরকারের লক্ষ্য হচ্ছে মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স, নারী সুরক্ষা নিশ্চিত করা, দুরাচারী প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং আয়ুষ্মান ভারত থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা। এবং কেন্দ্র রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার যেহেতু আছে, এবার কেন্দ্রীয় প্রকল্পের সব সহযোগিতা পশ্চিমবঙ্গ সরকার পাবে। আর রাজনৈতিক দিক থেকে শুভেন্দু বার্তা দিয়েছেন 2031-এ পশ্চিমবঙ্গের পরবর্তী বিধানসভা ভোট, 2026-এ বিজেপি 46% কাছাকাছি ভোট পেয়েছে, অর্থাৎ লোকসভা নির্বাচনে তারা 38% পেয়েছিল, বিধানসভা নির্বাচনে তা বেড়ে গেছে 7%। শুভেন্দু লক্ষ্যমাত্রা স্থির করেছেন 60% ভোট পেতে হবে 2031-এর বিধানসভা নির্বাচনে। তার আগে রয়েছে 2029-এর লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে 42টা লোকসভা আসনের মধ্যে কমপক্ষে 35টা আসন জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছে গেরুয়া ব্রিগেড। কারণ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থানে স্যাচুরেশনে চলে গেছে বিজেপি। চতুর্থ নরেন্দ্র মোদী সরকার বা এনডিএ সরকার গঠন করতে হলে বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ সহ নর্থ ইস্টে বিপুল সংখ্যক আসনের প্রয়োজন। আর একটা জিনিস দিনের আলোর মতো স্পষ্ট, বিরোধীরা ছন্নছাড়া ইন্ডিয়া জোট ভেঙে পড়ার মুখে, কংগ্রেস বিরোধিতায় সরব ডিএমকে, 27 সালে উত্তরপ্রদেশে মোল্লা মুলায়েমের সুযোগ্য পুত্র মোল্লা অখিলেশের কপালে বিপর্যয় নাচছে। কিন্তু তা সত্ত্বেও আত্মসন্তুষ্টিতে বোকার দরকার নেই, জায়গা নেই। অনেক অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি করতে হবে, অভিন্ন দেয়ানিবিধি চালু করতে হবে এবং ধাপে ধাপে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে হবে। তার জন্য সংবিধান বদলের দরকার, তাই দরকার ব্রুট মেজরিটি। চতুর্থ নরেন্দ্র মোদী সরকার যখন ক্ষমতায় আসবে দেখবেন আমাদের এই পশ্চিমবঙ্গের তাতে উল্লেখযোগ্য অবদান থাকবে। তবে শুভেন্দু লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন আগামী নির্বাচনগুলোতে ভারতীয় জনতা পার্টিকে 60% পপুলার ভোট নিশ্চিত করতে হবে। আজকে প্রধানমন্ত্রী কোনো ভাষণ দিলেন না, জনতাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, বার্তাটা কি? দেখো, নরেন্দ্র মোদীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজকে, এই কারণেই যে তার অসমাপ্ত স্বপ্ন আজকে পূর্ণ হলো। নরেন্দ্র মোদী বিজেপির রাজনীতির ইতিহাসে তো অনন্য নজির গড়লেন এবং বিজেপি সমেত আমার তো মনে হয় যারা হিন্দুত্বের রাজনীতি বা হিন্দু রাষ্ট্র বা হিন্দুত্বের ভাবনার দ্বারা পরিচালিত, তাদেরও স্বপ্ন আজকে পূরণ হলো। তার কারণ পশ্চিমবাংলা এমন একটা রাজ্য ছিল যেটা দীর্ঘদিন লেফটরা চালিয়েছে, লিবারালরা চালিয়েছে, তৃণমূল চালালো। ফলে এখানে মানে লড়াইটা অনেক কঠিন লড়াই ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে মানে বিজেপি প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু সাফল্য আসছিল না, কয়েকটা 21-এ সাফল্য আসেনি। এবার নরেন্দ্র মোদী কার্যত জুন মাস থেকে 2025-এর জুন মাস থেকে
নিজের কাঁধে প্রচারটা নিয়েছিলেন। একদিকে উনি ডেভেলপমেন্টের মিটিং গুলো করছিলেন, যেটা আলিপুর দিয়ে শুরু হয়েছিল। 2300 কোটি টাকার যে প্রকল্প, সেই প্রকল্প, গ্যাসের প্রকল্প উদ্বোধন একদিকে, তারপরে উনি পাশেই তিনি দলের সভা করেছেন। স্ট্র্যাটেজিক্যালি যদি তুমি দেখো যে নরেন্দ্র মোদীর মুখ ছিলেন কৌশলগত জায়গা থেকে অমিত শাহ থাকলেও, নরেন্দ্র মোদী মানে পশ্চিমবাংলায় বিজেপিকে ভীষণভাবে প্রভাবিত করেছেন, তার কর্মী সমর্থকদেরকে আবেগ মথিত করেছেন। আর এমন কতগুলো সিম্বলিক জায়গা নরেন্দ্র মোদী এই নির্বাচনে তৈরি করেছিলেন, যেগুলো আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করতে খুব সহজ হয়েছে। যেমন ঝালমুড়ি খাওয়া, যেমন গঙ্গা বক্ষে ঘোরা, এগুলো। এবং মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে মূলধন গুলো ছিল, যে বাঙালি অস্মিতা, সেই বাঙালি অস্মিতাকে কার্যত নরেন্দ্র মোদী তার প্রচারের মাধ্যমে কিন্তু শুষে নিয়েছিল। এবং যে প্রধানমন্ত্রী যে বিপুল সময় দিয়েছেন, ভাবাই যায় না। মানে এই 76 বছর বয়সে তিনি যে পরিশ্রম পশ্চিমবাংলার ক্ষমতা বদলের জন্য করেছেন, এবং সেটাও 1 বছর আগের থেকে, যেটা বলছিলাম আলিপুরদুয়ার দিয়ে শুরু করেছিলেন। তার একটাই কারণ, সেটা হলো বিজেপি ছোট বড় সর্বস্তরের নেতাদের একটাই স্বপ্ন ছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জি যেখান থেকে যাত্রা শুরু করেছিল, সেই রাজ্য অবশ্যই বিজেপির অধীনে আনা। এই সব অসম্পূর্ণ স্বপ্ন আজকে পূরণ হয়েছে। ফলে মোদী অনেক আবেগ প্রবণ ছিলেন। যেভাবে ষষ্ঠাঙ্গে জনার্দনের উদ্দেশ্যে প্রণাম করলেন, সেটা বলা যায় যে আবেগ ছাড়া এটা মানে আমি মনে করি ওটা আবেগেরই বহিঃপ্রকাশ। বিশ্বনাথদা, আজকে শুভেন্দু গেরুয়া পাঞ্জাবি ধুতি পরে এসেছিলেন, এবং যোগী আদিত্যনাথকে যখন উনি নমস্কার করলেন, যোগীজি তার গেরুয়া উত্তরীয় শুভেন্দুকে পরিয়ে দিলেন। তাহলে হিন্দু হৃদয় সম্রাট এই তকমাটা কি এবার শুভেন্দু অধিকারীর কাছেই পৌঁছচ্ছে? না না, ওটা এইবারের নির্বাচনটা তো ডাইরেকশনটা শুভেন্দুই দিয়েছিল। তুমি জানো যে বিশেষ করে 24-এর লোকসভার পরে শুভেন্দু সেই বিখ্যাত উক্তি হিন্দু হিন্দু ভাই ভাই, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাংলাদেশের ইস্যু আসার পরে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে নির্যাতন হয়েছিল, একজন সন্ন্যাসীকে জেলবন্দি করা হয়েছিল, স্বামী চিন্ময়ানন্দ, এবং সে তারপরে তুমি যদি শুভেন্দুর মানে বক্তব্যগুলো পরপর সাজাও, শুভেন্দু কিন্তু কঠোর মানে হিন্দুত্বের রাজনীতিটার মাধ্যমে যে সাফল্য আসবে সে ও নিশ্চিত ছিল। যেমন করে আসামের মুখ্যমন্ত্রী নিশ্চিত ছিলেন যে হিন্দুত্বের রাজনীতির উপর ভিত্তি করেই এগোতে হবে। বরঞ্চ শ্রমিক ভট্টাচার্য আমি বলবো যে একটা মানে সবাইকে নিয়ে একটা অ্যাপ্রোচ বার্তা দিয়েছিলেন যে আপনারা এই নির্বাচনে সিপিএম যারা করেন, কংগ্রেস যারা করেন, অন্য কোনো পলিটিক্যাল পার্টি করেন, আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য আপনাদের চোখ বন্ধ করে মানে বোতাম টিপে দিন বিজেপিকে, বা আপনাদের পতাকাটা আপাতত আপনারা আলমারিতে মানে লুকিয়ে রাখুন। এটা ছিল মানে শ্রমিকের বক্তব্য। কিন্তু শুভেন্দু কিন্তু আগাগোড়া পুরো হিন্দু এবং পশ্চিমবাংলা কিভাবে পশ্চিম বাংলাদেশ হতে পারে সেটাই কিন্তু ওর বক্তব্য এসেছিল। এবং ও বারবার বলছিল এটাই শেষ নির্বাচন, হিন্দুদের জন্য এটাই শেষ নির্বাচন, অস্তিত্বের লড়াই। ফলে সেই জায়গা থেকে আমার ধারণা যে আজকে গেরুয়া বসন পরা এবং যোগী আদিত্যনাথের দ্বারা সম্বোধিত হওয়া গেরুয়া উত্তরীয় মাধ্যমে, তাহলে বলতে হবে যে যোগী আদিত্যনাথ এবং শুভেন্দু ব্যক্তিগতভাবে আমি জানি যোগী আদিত্যনাথের সাথে ভীষণ ভালো সম্পর্ক, শ্রদ্ধা করেন। ফলে আমার ধারণা যে যোগী আদিত্যনাথের মতন তিনিও অকৃতদার, সংসার জীবন নেই তারও। ফলে এক অর্থে তো শুভেন্দু সন্ন্যাসী বলা যায়। ফলে সেই জায়গা থেকে মানে হিন্দুত্বের বাংলায় হিন্দুত্বের হৃদয় সম্রাট তুমি বলতেই পারো। মোদী যদি দেশের
হিন্দুত্বের হৃদয় সম্রাট হয়, তাহলে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী হিন্দুদের হৃদয় সম্রাট অবশ্যই, যেমন করে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে অথবা আসামের মুখ্যমন্ত্রী হৃদয় সম্রাট হিসাবে সেখানে প্রতিষ্ঠিত। কিন্তু যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে দেখো এই মুহূর্তে 78% মানুষকে শাসন করছে বিজেপিকে বিজেপি। ভোট দিয়েছে, হ্যাঁ। না, আমি তা বলছি না। 78% দেশের 78% মানুষকে প্রত্যক্ষভাবে শাসন করছে বিজেপি বা তার সহযোগীরা। 22টা রাজ্যে বিজেপি এবং তার সহযোগীরা শাসন করছে। মানে বিজেপির রাজনীতির ইতিহাসে এটা সবচেয়ে বৃহত্তম জয়, বাংলার এই জয়। এবং সবচেয়ে বড় কথা হলো নরেন্দ্র মোদী মানে আগামী যে ইতিহাস তৈরি করলেন বিজেপির জন্য, সেটা আগামী 100 বছর হয়তো অক্ষত থাকবে, এমনকি চিরজীবনই অক্ষত থাকতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো, দেখো কতগুলো মিথ তো ভেঙে দিয়েছে। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটা আমাকেও বলতে হবে। যেমন সংগঠন ছাড়া জেতা যায় না, সেটা সেই মিথ ভেঙে দিয়েছে। যে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে ভোট যদি নিরপেক্ষভাবে করানো যায়, তাহলে সংগঠন ছাড়াও জেতা যায়, সেটা কিন্তু সেই সংগঠন ছাড়া জেতা যায় না সেই মিথটা ভেঙে দিয়েছে। ক হলো পশ্চিমবাংলা লেফট লিবারাল একটা বড় অংশ মানুষ আছে, ফলে হিন্দু ভোটের পোলারাইজেশন কি সত্যি 60 বা 65% করতে পারবে জেতার জন্য? নির্বাচনের ফলাফল বলছে যে 78% হিন্দু পোলারাইজেশন হয়েছে বিজেপির পক্ষে। ফলে খুব পরিষ্কার 78% পোলারাইজেশন ভারতবর্ষের অন্য কোন রাজ্যে বিজেপি হয় নাই, কোন রাজ্যে হয়নি বিজেপির পক্ষে। মানে এখন পর্যন্ত গুজরাটে 65% হাইয়েস্ট হয়েছিল, কিন্তু পশ্চিমবাংলা কিন্তু ভারতবর্ষের মধ্যে ব্যতিক্রমী বিজেপি রাজ্য বিজেপির জন্য, যেখানে 78% হিন্দুরা একতরফা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য ভোট দিয়েছে। ফলে এই মিথটাও ভাঙলো যে হিন্দু ভোটের পোলারাইজেশন পশ্চিমবাংলায় হবে কি হবে না। তৃতীয় যেটা, যে কাউকে মুখ্যমন্ত্রী মুখ না করলে নির্বাচনে গেছে, সরাসরি মুখ না করলে, যদিও একটা হিংস কিন্তু পরিষ্কারই ছিল শুভেন্দু অধিকারী প্রথম থেকেই। হ্যাঁ একদম, আমি বারবার বলেছিলাম যে শুভেন্দু অধিকারী যখন ইয়েতে ভবানীপুরে নামানো হচ্ছে, তার মানে ওকে একদম মুখ করেই নামানো হচ্ছে, যদিও ঘোষণা করা হয়নি। ফলে সেই জায়গা থেকে কিন্তু সেটাও প্রমাণিত হলো। এবং পশ্চিমবাংলায় নিবিড় ভাবে আরএসএস এর যে মানে কাজ, যে কাজটা পশ্চিমবাংলায় মানুষ বহুদিন অন্য রাজ্যে দেখে মানে শুনেছে, এই পশ্চিমবাংলায় কিন্তু মানুষ এবার দেখলো যে আরএসএস কত নিবিড় ভাবে বাড়ি বাড়ি গিয়ে সভা করেছে। মানে যে আরএসএস তরফ থেকে আমি যে এস্টিমেট পেয়েছি, সেটা হলো 2,50,000, মানে 2.5 লক্ষর মতন ওরা ওদের ভাষার সভা করেছে। সেই সভায় 5 জন লোক হলে ওটা সভা বলছে ওরা। ফলে এবং বাড়ি বাড়ি গিয়ে সরাসরি বিজেপির হয়ে ভোট চায়নি, বলেছে যে দেখুন পশ্চিমবাংলা এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এই মানে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই পশ্চিমবাংলা এইভাবে চলতে থাকলে আপনার ছেলেকে চিরজীবনের জন্য বাইরেই কাজ করতে হবে। এই পশ্চিমবাংলা এইভাবে থাকলে তাহলে মানে এটা পশ্চিম বাংলাদেশ হবে না, তার নিশ্চিত তার গ্যারান্টি কোথায়? খুব সিম্বলিক ওয়েতে আরএসএস এর যে প্রচার, নিবিড় ভাবে প্রচার, সেই নিবিড় ভাবে প্রচারের ফল যেটা অন্য রাজ্যে ওরা পায়, সেটা পশ্চিমবাংলাতেও এবার পেল। সব মিলে বিশ্বনাথ দা, নতুন মুখ্যমন্ত্রীর আশু কর্তব্য কি হতে পারে বলে আপনার মনে হয়? দেখো 3টে জায়গায় আমার মনে হয় 3টে জায়গাকে এখন অ্যাড্রেস করতে হবে। প্রথম যেটা, সেটা হলো রুল অফ ল প্রতিষ্ঠা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর আইনের শাসন বলে কিছু ছিল না, মমতার শাসন ছিল। এমনকি কোর্ট পর্যন্ত বলতো যে এ রাজ্যের শাসক মানে আইনের শাসনে চলে না, শাসকের আইনে চলে। ফলে যেখানে কোর্ট বলতো, তাহলে শুভেন্দু অধিকারীর প্রথম কাজ হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা, অর্থাৎ আইনের বইয়ে যা আছে সেইভাবে রাজ্যটাকে পরিচালনা করা, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় যে কাজ হলো সেটা হলো যে এই বিপুল পরিমাণে অরাজক পরিস্থিতি, দুর্নীতি, তোলাবাজি থেকে শুরু করে মানে আইন বহির্ভূত কাজ, এগুলো প্রপার কমিশন বসানো, প্রপারলি বিভিন্ন কমিশন বসিয়ে এগুলোর মানে একেবারে শেকড় পর্যন্ত যাওয়া,
এই যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করা, কারণ আইনের শাসনেরই পার্ট হলো যে যারা ইতিমধ্যেই অন্যায় করেছে তাদেরকে মানে মানে ইয়েতে আদালতে নিয়ে আসা, ন্যায় আইনের মাধ্যমে বিচার করা এবং শাস্তির বিধান করা। সে যদি মার্ডারার হয়, সে যদি তৃণমূলের কোনো গুন্ডা হয়, সে যদি শাসক দলের তোলাবাজ হয়, এদের প্রত্যেককে আইনের অধীনে আনতে হবে এবং শাস্তির বিধান অবশ্যই করতে হবে, না হলে তুমি গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারবে না। থার্ড যে বিষয়টা আমি অবশ্যই বলবো সেটা হলো কেন্দ্রের যে প্রকল্পগুলো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় অবহেলা করেছে, সেই প্রকল্পগুলোকে সুচারুভাবে কার্যকারী করা আর ইমিডিয়েটলি পলিটিক্যালি একটা সিদ্ধান্ত এখন আসতে হবে যে সমস্ত পুরসভাগুলোতে অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে। তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যে বিভিন্ন পুরসভার পরিষেবা যাতে ব্যাঘাত হয় তার চেষ্টা করে যাচ্ছে। ফলে আমি বলবো যে প্রত্যেকটা পুরসভাতে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে গভর্নেন্সটাকে নিশ্চিত করা, আর প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদে সেটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার বসানো। কারণ পঞ্চায়েতগুলো এখন ভাঙতে পারবে না, পুরসভা এখন ভেঙে দিতে পারবে, পুরসভা ভেঙে অ্যাডমিনিস্ট্রেটর বসাতে পারবে আইন অনুসারে, 6 মাস আর নির্বাচন বাকি আছে, ফলে পুরো অধিকার থাকবে। কিন্তু পঞ্চায়েতগুলো যেহেতু সংবিধান অনুসারে ভাঙতে পারবে না, অথচ এই পঞ্চায়েতগুলো 2023 সালের পুরো জালিয়াতি ভোট করে তৃণমূল জিতেছে, ফলে এই পঞ্চায়েতগুলোর উপরে কিন্তু নিয়ন্ত্রণ কায়েম করতে হবে। এবং আমার মানে অ্যাডভাইস থাকবে শুভেন্দুর প্রতি যে সেটা হলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে পরিষ্কার ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিয়োগ করো এবং সে যাতে আর্থিক তছরূপ হয়েছে কিনা সেটাও যেমন দেখবে, বা আগামী দিনে যে কাজকর্মগুলো হবে সেটা যাতে রাজ্য সরকারের টোন অনুসারে পঞ্চায়েতগুলো করে। কারণ তুমি জানো যে পঞ্চায়েতে একতরফা দখলদারি তৃণমূল করেছিল, ফলে তৃণমূলের সমস্ত দুর্নীতি, একটা বড় অংশ দুর্নীতিগ্রস্তরা পঞ্চায়েতে বিভিন্ন স্তরে বসে আছে। তাদের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে গেলে শুভেন্দু অধিকারীকে ইমিডিয়েটলি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে মানে রাজ্য স্তরের থেকে একেবারে মানে আর্থিক নিয়ন্ত্রণ করবার জন্য মানে ইকোনমিক অ্যাডভাইজার বসাতে হবে, যাতে করে রাজ্য সরকারের টিউনে এই পঞ্চায়েতগুলো কাজ করে, দুর্নীতি করতে না পারে এবং অতীতের দুর্নীতি করলে সেগুলোকে ধরা। এই কাজগুলো ইমিডিয়েটলি শুভেন্দু অধিকারীকে করতে হবে, কারণ এর বাইরে অনেক কাজ আছে। আমি তোমাকে প্রাথমিকভাবে বলবো আগামী 7 দিন এই জায়গাগুলোকে কিন্তু নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ বিশ্বনাথ, অনেক ধন্যবাদ। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।